নমস্কার, শুভ সন্ধ্যা। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা গত বছর থেকে যে অনলাইন অনুষ্ঠান শুরু করেছি তাতে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার দিকে গিয়েছি, কখনো শিল্প, কখনো সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা বা চর্চা হয়েছে। একটা বিষয় আমাদের এখনো অবধি চর্চা হয়নি, সেটা একটা বিরাট তার ব্যাপ্তি আছে, সেটা হচ্ছে বাচিক শিল্প। সে বিষয়ে আমাদের এখনো অবধি কখনো আলোচনা হয়নি, তাই আজকে আমাদের সেই বিষয়ে আলোচনা করবার জন্য বা সেই বিষয় উপস্থাপনা করবার জন্য যে অনুষ্ঠানের আমরা অবতারণা করব কিছুক্ষণের মধ্যে, তার নাম দেওয়া হয়েছে বৈখরি। এই বৈখরি কথার অর্থ হচ্ছে আর্টেড সাউন্ড। যা কিছু আমরা উচ্চারণ করি, যা উচ্চারিত শব্দ, তাকেই বলে বৈখরি। বেদে আমরা পাই এই শব্দের 4 রকমের ভাগ আছে, পরা, পশ্যন্তি, মধ্যমা এবং বৈখরি। কিন্তু সব থেকে বেশি যে বাকের ওপর আমাদের আনাগোনা বা যে বাককে নিয়ে আমরা বেশি কাজ করি সেটা হচ্ছে বৈখরি বাকের ওপরে। আমি যে এখন আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি শব্দের মাধ্যমে, এটাও হচ্ছে বৈখরি বাক। যখন কেউ সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন, কেউ মন্ত্রোচ্চারণ করছেন, এমনকি একজন ডাক্তার তিনি তার পেশাগতভাবে যখন তার তার রোগীর সঙ্গে যুক্ত হচ্ছেন, যে যে পেশায় আছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বিচারক, প্রত্যেকেই এই বৈখরি বাককে নিয়ে কিন্তু কাজ করছেন। আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি এই বৈখরি বাকের সাধনার ক্ষেত্রে একটা কথা খুব জোর দিতেন, যেটা ভগবত গীতার আধারে তিনি বলতেন। ভগবত গীতার যে 10ম অধ্যায় বিভূতি যোগ, সেখানে বলা আছে মচ্চিত্যা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত চমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা কথার অর্থ হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অর্থ অনুধাবন করে আমাকে বলতে হবে। যদি আমি সেটা করতে পারি তবে আমার এই কথাটা আপনার কাছেও কিন্তু অর্থটা উদ্ভাসিত হবে বা পরিস্ফুট হবে। আরো একটু ওপরে গিয়ে যখন আমরা এই মদগত প্রাণের কথা বলেন, সেই মদগত প্রাণ কথার আর কিছুই নয়, আমাদের বুঝতে হবে বা আমাদের অনুভব করতে হবে যে আমাদের এই অন্তর থেকে যে শব্দটা বেরোচ্ছে, এই শব্দটাই ব্রহ্ম। এই শব্দটাকে নিয়েই আমরা যে কথা বলছি, এটাই হচ্ছে আমার কাছে সামনে ঈশ্বর হিসেবে প্রতিভাত হয় এবং সেটাই সেই জন্য সত্য। এটাই হচ্ছে মদগত প্রাণ। এই দুই সাধনার ক্ষেত্রে গেলে তখন দেখা যায় আমাদের যে মানসিক স্তর, মনটা তো আর কিছুই নয়, বিভিন্ন শব্দে পুঞ্জের একটা জোট বলা যেতে পারে। সেই মনে আমরা যা কিছু চিন্তা করি সেটাও তখন সত্য হতে শুরু করে, সেটাই হচ্ছে মধ্যমা বাক। আমাদের উপনিষদে বলছেন বাংমে মানসী প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। যা আমি বাক্যে বলবো তাই আমার কিন্তু মনেও সেই কথা একইভাবে আমরা সত্যভাবে বলবো, এটাই হচ্ছে মধ্যমা বাক। আরো একটু উপরের স্তরে আমরা যখন উঠতে পারবো তখন এই মধ্যমা বাক বা আমরা মনে চিন্তনে, আমাদের চিন্তনে বাক্যে যা কিছু বলা হবে সেটা কিন্তু সামনে দৃশ্যত দেখা যাবে বা পরিস্ফুট হবে। একটা সাধারণ উদাহরণ দিই আমি এই পশ্বন্তী বাকের ক্ষেত্রে। ধরুন আপনার একটা ইচ্ছে হলো একটা আম খাওয়ার, কিন্তু আপনার বাড়িতে হয়তো আম নেই। হতে পারে একজন মানুষ হয়তো সেই মুহূর্তে আসবেন, তার হাতে কিন্তু সেই আম নিয়ে। এটাই কিন্তু তখন সে সেই পশ্বন্তী স্তরে পৌঁছতে পেরেছে। আরো ঊর্ধ্বে সেই শুদ্ধ বাক, পরা বাক, যা হচ্ছে আমাদের বাগ দেবীর আরাধনায় আমরা সবসময় যুক্ত হই, সেই পরা বাক হচ্ছে শুদ্ধ বাক। তো আজকে আমাদের এই বৈখরি এই অনুষ্ঠানে বিভিন্ন কবিতা এবং কথার মাধ্যমে যিনি আমাদের আনন্দ দেবেন এরপরে, তিনি অত্যন্ত একজন গুণী মানুষ, তাপস চৌধুরী। তাপস বাবু, আমি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা ঋতচ্ছন্দ থেকে প্রতি বছর আমাদের গুরুদেবের স্মরণে একটা করে ফেস্টিভ্যাল করি।
প্রতি লাস্ট 2 বছর ধরে তাপসবাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালনার কাজে। প্রতিবারই উনি আমাদের অত্যন্ত সহজভাবে খুব সুমধুর কণ্ঠে এইটা পরিচালনার ভার নেন। আজকে অত্যন্ত ধৃষ্টতা আমার যে আজকে উনি হচ্ছেন আর্টিস্ট এবং আমি হচ্ছি সেখানে সঞ্চালনার কাজ করছি। যাই হোক, আমরা এগিয়ে যাই আমাদের অনুষ্ঠানে। তবে অনুষ্ঠান শুরু করার আগে আমি সঞ্জয়কে বলবো, প্রফেসর সঞ্জয় মুখার্জি শিলং থেকে আছেন, ওনাকে বলবো যে একটু তাপস চৌধুরীকে একটু দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সঞ্জয় মাইকটা কে করতে হবে? নমস্কার, শুভ সন্ধ্যা। শিলং পাহাড় থেকে সবাইকে সম্ভাষণ জানাই, স্বাগত জানাই। আমাদের নিজেদের কাছের মানুষ, আমাদের পরিবারের একজন, পিতচ্ছন্দ পরিবারের একজন আজকে আমাদের সামনে এসেছেন, তাপস চৌধুরী। আমাদের কাবেরী বললেন যে আমাদের বেশ কয়েকটি অনুষ্ঠান উনি আগে, সে উত্তম মঞ্চেই হোক কি আইসিসিআর এ হোক, খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, মনোগ্রাহীভাবে পরিবেশন করেছেন। তাই বললাম তিনি আমাদের ঘরের লোক। তো তাই তাকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার পড়েছে। তাপস চৌধুরী উপস্থাপনা বরাবরই কিন্তু তার প্রিয়। মঞ্চের নেপথ্যে, আকাশবাণীর FM প্রচার তরঙ্গে যেমন গোল্ড, রেইনবো ইত্যাদি, এমনকি গীতাঞ্জলি বা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গেও ভেসে আসে তার আবৃত্তি, সংযোজনা, ভাষ্যপাঠ, পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচালনা, সংযোজনা। দেখা যায় দূরদর্শনে, কখনো আবার তারা টিভির পর্দায়। খুব প্রথিতযশা শিক্ষকদের কাছে তিনি তার শিক্ষা বা তার তালিম যদি বলি, যেমন শ্রীমতী রত্না মিত্র, শ্রী উৎপল কুণ্ডু, শ্রী অমিত রায়, এদের সান্নিধ্যে তিনি শিখেছেন কণ্ঠ সঞ্চালনা, মার্জিত উচ্চারণ। তেমনই অনুশীলন করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে এবং যেটা চারদিকে খুব অভাব দেখা যায়, বিনয় এবং নিষ্ঠা। জন্ম কলকাতায়, তাপসবাবুর প্রথাগত পড়াশোনা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভূতত্ত্ব বিভাগে। তারপর থেকে শুধু মঞ্চ আর স্টুডিওর সঙ্গেই তার অনন্ত সহবাস। আবৃত্তি, সঞ্চালনা, শ্রুতি অভিনয়, ভাষ্যপাঠ, থিয়েটারে তার সমস্ত সত্তা, জীবন জড়িয়ে আছে। তার প্রথম অডিও অ্যালবাম জগতে তুমি রাজা, এটি তার যাত্রাপথে এক ছোট্ট সংযোজন। এটা অত্যন্ত সামান্য একটা তার আমরা ভূমিকা বা তার পরিচয় আপনাদের কাছে দিলাম। তাপস বাবু, আমাদের বন্ধু তাপস, এবার তার পরিচয় দেবে তার কীর্তিতে, যার জন্য আমরা অপেক্ষা করে, সেটাই হবে তার আসল। ধন্যবাদ ঋতুছন্দ এবং SNB ফাউন্ডেশনকে। আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, তাকে আমার বিনম্র প্রণাম। বৈখরি এই শব্দটা, তার ব্যাখ্যা কাবেরী খুব সুন্দর করে আপনাদের সামনে বলেছেন, তাই এই শব্দ নিয়ে আর কোনো কথা নয়। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে যে বিভিন্নভাবে আমরা কথা বলি, বিভিন্নভাবে আমরা উচ্চারণ করি, একটু আমার পরিবেশনের মধ্য দিয়ে সেটাই আপনাদের কানে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করব। যারা দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকেও স্বাগত। উপনিষদের কথা বলছিলেন কাবেরী। আমি শুরু করব আমার অনুষ্ঠান একটি প্রার্থনার মধ্যে দিয়ে, সেখানে উপনিষদের কথা, এবং তারপর যার জন্মদিন পেরিয়ে এসেছি এই মে মাসের শুরুর দিকেই, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তার গীতাঞ্জলি থেকে
প্রথমে উপনিষদ। হে সত্য, সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও। হে জ্যোতি, গভীর অন্ধকার হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও। হে অমৃত, নিরন্তর মৃত্যুর মধ্য দিয়ে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও। হে প্রকাশ, তুমি আমার কাছে প্রকাশিত হও। তোমার সেই প্রকাশ, সেই প্রসন্নতাই আমার অনন্তকালের পরিত্রাণ। গীতাঞ্জলির উচ্চারণ। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। আমায় দাও শোভাময় সুর, আমার বাণী করো সুমধুর। আমার প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। এই নিখিল আকাশ ধরা, এ যে তোমায় দিয়ে ভরা, আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। দুঃখী জেনেই কাছে আসো, ছোট বলেই ভালোবাসো। আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। প্রার্থনার মধ্যে দিয়ে আজ শুরু করলাম। আসলে এই যে মে মাস, এই মে মাস আমাদের আর বহু মানুষকে, বহু স্রষ্টাকে শ্রদ্ধা জানাবার মাস। রবীন্দ্রনাথের কথা যেমন বললাম, তেমনি খুব সদ্য পেরিয়ে এসেছে যার জন্মদিন, তিনি কাজী নজরুল ইসলাম। তারই একটি কবিতার মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। কবিতার নাম কবিরানী, এবং এই লেখাটি তিনি তার প্রথমা স্ত্রী তার উদ্দেশ্যে লিখেছিলেন। শুরু করছি। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সব। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, ওষিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যে আয়োজন, তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মান্য, রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ, এ যে তোমার ভালোবাসার ছবি। আমার মনে হয় দু একটা কমেন্ট দেখে আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে, এবং শুধুমাত্র আমার উচ্চারণ নয়, আমার সঙ্গে আর এক বন্ধু রয়েছেন, ঈশান। ঈশান আজ আবহ তৈরি করছেন, ঈশান রায় আমাদের সঙ্গে কিন্তু পুরো সময় জুড়ে ঈশান আছেন। আমরা কি পরের উচ্চারণে যাব?
হ্যাঁ, নিশ্চয়ই যাব। আপনার দিক থেকে কি কোনোভাবে আপনার কণ্ঠস্বরটার আরেকটু সাউন্ড বাড়ানো যেতে পারে? কম হচ্ছে? আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট। হ্যাঁ, ঠিক আছে। এখন কি বাড়লো মনে হচ্ছে একটু? খুব একটা বাড়েনি। আচ্ছা, আর একটু বাড়বে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। পরের লেখায় যাই তাহলে। এবং এখন কি শুনতে পাচ্ছেন? এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। বেশ। এই যে ভালোবাসার ছবি, শ্রদ্ধার ছবি, এই যে কথাগুলো বলছেন কবি, আমি মাইক্রোফোনটা আরেকটু মুখের কাছে নিয়ে এলাম। হয়তো সেটা খুব দৃশ্যগতভাবে খুব সুন্দর নয়, কিন্তু যেহেতু শোনার একটা ব্যাপার আছে, সেহেতু বোধহয় আরেকটু ভালো হতে পারে। যদি না হয় আপনারা নিশ্চয়ই বলবেন আমাকে। আমাদের যে কোনো স্রষ্টা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকেন, তেমন ভাবে জড়িয়ে থাকার একটি গল্প। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের মধ্যে অনেকের কাছেই এক এক রকম ছবি নিয়ে হাজির হন। আজ একজনের আত্মকথা বলবো, তার নিজের জীবনের কথা আপনাদের কাছে শোনাবো। খুব চেনা লেখা, যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত বা যারা উচ্চারণ করেন। স্বপ্নময় চক্রবর্তীর একটি লেখা, পারিবারিক চালচিত্র। আমি এই কথা বলার ফাঁকে শুরু করার আগে একটু বলি যে সাউন্ডটা কি একটু বেড়েছে না অসুবিধা হচ্ছে? কাবেরীদি, সাউন্ডটা কি স্পষ্ট হচ্ছে এখন আগের থেকে? একটু স্পষ্ট হয়েছে, কিন্তু আরেকটু হলে ভালো হয়। আচ্ছা, আর তো মনে হয় বাড়বে না আর কি। পারবে না, ঠিক আছে, চলুক বাড়ার চলুক। স্কোপ কম। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। পারিবারিক চালচিত্র শুরু করছি। বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটে ছড়িয়ে রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন তোরা যে যা বলিস ভাই আমার সোনার করিলে চাই গানটা গাইছিল। ও যেমন পারতো আর কি। সঙ্গে সঙ্গে শিখা চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। বড় বড় শাড়ি পরা মেয়েরা ওর বাবার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান রিডের হারমোনিয়াম ছিল। বাবা যেদিনে টিউশনি থেকে ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা সবে আমার সোনার হরিণ চাই গানটা ধরেছেন, সঙ্গে সঙ্গে আমি আঙুলটা ঠোঁটের কাছে এনে বলেছিলাম, চুপ চুপ চুপ, কেউ না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, এ আল্লাহ, ওদের গান রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সব্বার। তখনও স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের দেওয়ালে। সংসার সুখের কয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে সীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে মা তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই। তাতে প্রজাপতি, গোলাপ, এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হলুদ আর সাদা সুতোয় ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরের ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসেবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে।
পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ বাঙালিদের চরিত্র দোষ ঘটাচ্ছেন, উনি কবিই নন, কবি হলেন গিয়ে D.L. রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। আমার পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল। পিসেমশাই হাতল ঘুরিয়ে ৭৮ RPM এর রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগাল, পঙ্কজ মল্লিক, কানন দেবী, সত্য চৌধুরী। হঠাৎ সাইগাল বা কানন দেবী শুনলে আমার মনের মধ্যে ভেসে ওঠে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, শ্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির ঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি, ওই বইটার মধ্যে আমার কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা রয়েছে। আমি তখন 3-তে বোধ হয়। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, বললেন, আলমারি ভর্তি যত বই, সব বই রবীন্দ্রনাথ লিখেছেন। সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, গুনে দেখি 1, 2, 3, 24টা। আমি শুধু দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌছেরা বাচ্চা কুলে করে ঠিক রাত 8টা বাজতে 5-এ হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দায় অন্ধকার সাপটে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা এসে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকামণি অনেক রাত অব্দি পড়ছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার থেকে বার করলেন কথিত পাষাণ, বললেন, শোন। তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর থেকে সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ছুট হ্যায়, সব ছুট হ্যায়। আমার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো। বাড়িতে রেডিও এলো, HMV ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবার মাংস। কাকামণি একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে যাচ্ছিল, বারবার ঘুমটা খসে যাচ্ছিল। মেজ কাকা, আবার কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন পৃথিবীতে ছিলেন। প্রায় 17 দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় কাকামণি মারা গিয়েছিলেন। কাকামণি বোধহয় মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন
যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, শ্রাদ্ধের দিন কীর্তন এসেছিল। মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গান গাইছিলেন। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহার তরে। আসলে আমি আমার মৃত মা, কাকামণি এদের স্মৃতিচারণ করতে চাইছি না, নিছক পারিবারিক স্মৃতিচারণ। এর মধ্যেও রবীন্দ্রনাথ ঢুকে যান, উপায় থাকে না, কিচ্ছু উপায় থাকে না। বাহ, একটা অদ্ভুত একটা ছোটবেলার এতে আমাদের নস্টালজিয়ায় আমাদের ফিরিয়ে নিয়ে গেলেন। সকলেই সেটা লিখছেন, বড় ভালো লাগলো। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা যেহেতু এই শিল্পটাকে নিয়ে চর্চা করেন, আগের দিন থেকে আজকের দিনের যে কবিতা পাঠ বা আবৃত্তি যাই বলুন, সেটার মধ্যে একটা প্রচুর বিবর্তন ঘটেছে এবং বলা যেতে পারে একেবারে একটা বিপ্লব হয়ে গেছে। এই এখন আমরা যেভাবে একটা কথা বলার ভঙ্গিতে কবিতাকে পাঠ করি, আগের দিনে সেটা ছিল না। তো এই যে বিবর্তনটা, এটা কেন হলো বা কিভাবে হলো, যদি একটু ছোট্ট আলোচনা করে পরের প্রসঙ্গে যান। আসলে এটা না, যে কোনো শিল্প মাধ্যমে তো এই বিবর্তনটা হয়। ধরুন, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়েই আমি বলি, ধরুন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তার উচ্চারণে শুনেছি, সেখানে দেখবেন একটা উচ্চারণের মধ্যে একটা সুর রয়েছে। শ্রদ্ধেয় শিশির কুমার ভাদুড়ী আবৃত্তি করতেন, সেখানে একটা সুর থাকতো। এবং অভিনয়ের ক্ষেত্রে দেখবেন আগের সময়ে অভিনয়ে তখন যে আঙ্গিকে করা হতো, আস্তে আস্তে ক্রমশ অভিনয় বদলে গেছে। অনেকে বলেন নন অ্যাক্টিং, এখন নন অ্যাক্টিংটা লোকে চাইছে। সেই রকমই আবৃত্তির ক্ষেত্রেও সেটা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে একটা সুর করে বলা বা একটু অন্যরকম ভাবে আমি কথা বলছি, একরকম ভাবে হঠাৎ করে আরেক রকম ভাবে আবৃত্তি করছি, এটা না করে একদম আমি যেভাবে কথা বলছি একদম সেইভাবেই আমার আবৃত্তির উচ্চারণ। এই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কানে চাইছেন, অনেক সহজ করে কথা বলা। যেমন ধরুন, শুধুমাত্র আবৃত্তির ক্ষেত্রে নয়, আজকে যদি বাচিক শিল্পের কথা বলি, অনেক আগে তখন আজকের মতন হয়তো সঞ্চালনা ছিল, তখন না অনুষ্ঠানের শিল্পী তার নামের ঘোষণা হতো, এইবার আপনাদের সামনে মঞ্চে আসছেন এই 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 বলে তার মধ্যে একটা আসে উচ্চকিত কণ্ঠ, তার মধ্যে বলার মধ্যে একটা সুর, সেটা ক্রমশ বদলেছে। এখন কিন্তু একদম নাটকীয়তা ছিল, অনেক নাটকীয়তা ছিল, একটু একটু উঁচু স্বরে, সেটা সঞ্চালনার ক্ষেত্রে, সেটা অভিনয়ের ক্ষেত্রে যেভাবে বদলে গেছে, আবৃত্তির ক্ষেত্রে কিন্তু সেই বদলটা সময়ের সঙ্গে সঙ্গে এসেছে। এবং লক্ষ্য হচ্ছে এখন আমি যেভাবে কথা বলছি আমি ঠিক সেভাবে যদি আবৃত্তির উচ্চারণ করি। ঠিক আছে, আমরা পরের উপস্থাপনায় যাই। এবং আবৃত্তির সঙ্গে আরেকটা ব্যাপার থাকে, অভিনয়। অনেকেই প্রশ্ন করেন যে আবৃত্তি এবং অভিনয়ে তার ভেদ রেখাটা কোথায়। এই ভেদ রেখাটা কিন্তু সেই যে টেক্সটটা আমি পড়ছি সেটা দেখে ঠিক করতে হবে। যদি সত্যি সত্যি পুরোপুরি অভিনয় দাবি করে তখন অভিনয় করব, কিন্তু যেখানে অতটা অভিনয় দাবি করছে না তখন একটা পরিমিতি বোধ কিন্তু আমার দরকার। এরপরে আমি যেটা শোনাচ্ছি সেই লেখাটি আবার শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের, যে মানুষটিকে আমরা জানি বিদ্রোহী কবি বলে। তিনি তো প্রেমিক কবিও, তাই না? আবার তিনি রসিক কবি। খুব মজার একটা কবিতা, কবিতার নাম পূজার ঠেলা। এবং আজকের সময়ে দাঁড়িয়েও কবিতাটা কেমন প্রাসঙ্গিক, কেমন মজার। পুজোর সময়, ঠিক পুজোর আগে বাড়ির গৃহকর্তা যারা, তাদের কি অবস্থা হয় সেই ছবিটাই এঁকেছেন কবি। আমরা শুরু করছি।
ওরে বাবা, এর নাম নাকি পূজা। এই পূজার খেলা সইতে সোজা মানুষ যে হয় কোজা। ষষ্ঠীর কৃপায় 10টি মেয়ে রাবণের গোষ্ঠীর সঙ্গে আঁচিলের মতন এঁটুলের মতন দেখতে আছেন অঙ্গে। এরা ছাড়ে না, তবু আঁচিল ছাড়ে খেলে হোমিওপ্যাথিক পূজা। বেনারসি, ঢাকায়, রেশমি, তসর, এন্ডি, মটকা বইতে বইতে গা দিয়ে দাদা ঘাম ছুটে যায় বোটকা। এই চাওয়ার ভয়ে শিব ন্যাংটা কথা কন্যা দশভুজা। গিন্নি কন্যে হন্যে হয়ে সদাই সওদা করে। ওরা ভাবে ব্যাংকের টাকা যেন ট্যাঙ্কের জলের মতন ঝরঝর করে ঝরে। তাদের এক গো থিয়েটার, সিনেমা, এথেন্স, পাউডার খোঁজা। এসব যদি জুটলো তবে যেতে হবে চেঞ্জে। শালা শালি সবাই একজোটে বলে এবার সস্তায় ট্রেন যে। না গেলে দেখবো সদাই গিন্নির পুতুরের চক্ষু কেঁতরে বুঝা। এর নাম নাকি পূজা। সবাই যেন শ্রী দুর্গার গোষ্ঠী, আমি একাই বাহন সিংহী। আসছে বছর পূজায় মাগো হব আমি ফিরিঙ্গি। এই পূজার সময় পিতা হওয়ার চেয়ে আড়ি কাঠের পাঁঠা হওয়া সোজা। এর নাম নাকি পূজা। এই যে কোথাও এই কবিতাটা একটু নাটকীয়তা দাবি করে, না হলে পরে এটাকে ঠিক বোঝানো যায় না। এই জন্য আমি কবিতাটা বললাম। হ্যাঁ নিশ্চয়ই, যেখানে যেটা প্রয়োজন নিশ্চয়ই সেটা দিতে হবে। আজকের আজকের এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে যে একটা মানে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আপনার এই কিছুটা এই কবিতাগুলো শুনতে শুনতে আমরা কিছুক্ষণের জন্য হলেও একটু আনন্দ রস ভিতরে উপভোগ করছি, এটাই আমাদের কাছে যথেষ্ট আর কি। আমরা একটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আপনি এফএম রেডিও বা দূরদর্শনের সঙ্গে যুক্ত, খুব অদ্ভুত ভাবে লাস্ট ধরে নিন 10 বছর শেষে, লাস্ট 10 বছরের ওপর হয়তো একটু হবে, এই এফএম রেডিওটা মানুষের একদম ঘরে ঘরে পৌঁছে গেল। তার কারণ হচ্ছে যে এই যে আমরা এখন যে জিনিসটা করছি, অনলাইন একটা আলোচনা, গল্প এবং তার মাঝখানে কিছু গান হোক, কবিতা হোক, মানুষকে শোনানো। কেননা মানুষের এখন কি বলে, গল্প করার, কথা বলার লোকের বড় অভাব, একাকিত্বে মানুষ ভুগছে। তো এই জিনিসটা কিন্তু এফএম রেডিও প্রথম শুরু করে খুব ভালোভাবে কিন্তু মানুষের ঘরে ঘরে সেটা পৌঁছে গেল। এবং বলা যেতে পারে একটা বয়স, একটা হচ্ছে যে কিছু অল্প বয়সী মানুষ তাদের নিজেদের নাম, তাদের কথা শুনতে ইন্টারেস্টেড হচ্ছে, তারা এক রকমের মজা পাচ্ছেন। আর কিছু বয়স্ক মানুষ তারা এটাকে সঙ্গী হিসেবে প্রায় নিয়েছেন, মানে তাদের যে সকাল সন্ধে এইটা শুনে কিন্তু সময় কাটে। তো এই যে একটা শিল্প এরকম আস্তে আস্তে মানুষের ঘরে ঘরে পৌঁছলো, এর পেছনে আপনাদের কতখানি অবদান বা কি, এটা নিয়ে যদি একটু বলে আপনি পরের উপস্থাপনায় যান। এটা বলা হয়েছে মূল কারণ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রেডিও, অর্থাৎ যিনি শুনছেন অনুষ্ঠানটা তিনি আর শুধুমাত্র শ্রোতা নন, তিনি কিন্তু তার পাশাপাশি তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারছেন। যার ফলে অনেক সহজ মনে হচ্ছে এই যে যারা উপস্থাপক, তারা যেমন কোনো একটা বিষয় নিয়ে যখন অনুষ্ঠান করেন, যখন ধরুন টক শো তৈরি করেন, টক শো কিভাবে সাজাবেন, তখন কিন্তু মাথায় রাখতে হয় যে একজন শ্রোতা বন্ধু যিনি টেলিফোনে আসবেন তিনি কি কি বলতে পারেন, তার কি কি প্রশ্ন হতে পারে, সেটাও কিন্তু একটা অনুষ্ঠান যখন সাজান তখন শুধুমাত্র একটা বিষয়ের উপর আমি কি বলবো এটাই শুধুমাত্র নয়, একজন শ্রোতা বন্ধুকে তিনি কিভাবে ডিল করবেন সেটা কিন্তু একটা চক আউট করে নিতে হয়, একটা প্ল্যান করে নিতে হয়। অর্থাৎ আমি বলে যাব আর একজন শুনে যাবেন, এখন কিন্তু রেডিওটা আর সেই জায়গায় নেই। শ্রোতারা সেখানে পার্টিসিপেট করবেন, তারা অংশ নেবেন, সেই জায়গায় রয়েছে। ফলে এই যে একটা পারস্পরিক যোগদান, সেটাই তো রেডিওকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে, আজকের এফএম রেডিওকে বিশেষ করে। তার ফলে কিন্তু ওই উপস্থাপকদের কিন্তু সবটা মাথায় রাখতে হয়, এবং অনুষ্ঠান চলাকালীন যেহেতু একদম লাইভ অনুষ্ঠান,
বিভিন্ন ফোনে কে কি বলতে পারেন, এমনও হয় যে কোনো একটা সময়, বিশেষ করে আমাদের যখন নির্বাচন আসে, তখন তার আগে আমাদের খুব সতর্ক হতে হয় যে কে কি বলে ফেলতে পারে। সেভাবে ফোনকে ডিল করা বা শ্রোতাদের ডিল করা, এটাও কিন্তু একজন উপস্থাপকের এই মুহূর্তে একটা বড় কাজ। এইটাই। আর পরেরটা যাওয়ার আগে কাবরিদি একটু একটা জিনিস জিজ্ঞেস করছি যে উচ্চারণের সঙ্গে যে আবহ, সেটা কি আপনাদের কানে পৌঁছচ্ছে, সেটা কি পাচ্ছেন? হ্যাঁ, একদম খুব খুব ব্যালেন্স আছে, কোনো অসুবিধা নেই। বেশ বেশ। পরে লেখা, এটা আপনার সঙ্গে কথা হচ্ছিল যে শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ, হ্যাঁ, যাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি, তারই একটি লেখা, একটু অন্যরকম লেখা। মানে কবিতায় তো কবিরা ছবি আঁকেন, সময়ের ছবি আঁকেন। এই লেখাটায় না একটা ঘটনা, তার প্রেক্ষিতে কবি কিভাবে তার কলম ধরেছেন সেটা আমরা বুঝতে পারি। তার আগে বলি, আর একজন মানুষকে আমরা খুব সম্প্রতি হারিয়েছি, তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। একটা সময় উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ অঞ্চলে তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন, যাকে বলা হতো চিপকো আন্দোলন, অর্থাৎ চিপকে থাকা, জড়িয়ে থাকা। সেটা কিরকম ছিল আপনারা অনেকে জানেন যে ওটা 60-এর দশকের একদম শুরু, গত শতকের 60-এর দশক, ওই 1973 এর আশেপাশে। জঙ্গল শিকারীরা যখন জঙ্গল কাটতে আসতো, তখন সেখানকার যারা মানুষ, তারা কি করতেন, তারা কিন্তু সেই গাছগুলোকে জড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। পুরুষরা তো থাকতেনই, মহিলারা বিশেষ করে। এমনকি তারা রাতের অন্ধকারে এসেছেন, তখনও দেখেছেন শিকারীরা গাছ জড়িয়ে, মানে যারা মানুষ তারা গাছ জড়িয়ে দাঁড়িয়ে আছেন, শিকারীরা ফিরে গেছেন। ঠিক এইরকমই একটা ছোট্ট মুভমেন্ট এই শহর কলকাতায় হয়েছিল বহু আগে। আমাদের কলকাতা শহরের যারা আছেন তারা জানেন যে ওই গড়িয়াকাট, সাদার্ন এভিনিউ অঞ্চলে যে বুলেভার্ড, সেখানকার 25টি গাছ কেটে ফেলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো যেদিন গাছ কাটতে লোকজন আসে, তারা এসে দেখে যে 25টি মেয়ে ওই গাছগুলোকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা ওই অঞ্চলের একটি লেডিস হোস্টেলে থাকতেন। এই ঘটনার প্রেক্ষিতে কবি শঙ্খ ঘোষ এটি কবিতা লিখলেন। আমি এবার সেটাই শোনাই। কবিতার নাম সবুজ ছড়া। উত্থান, তার শেষ নেই কোনো, শেষ নেই দস্যুতা। ভোরের বেলায় শূন্যে উঠেছে পরশুরামের কুঠা। তৃষ্ণায় কোনো সঞ্চার কেউ রাখবে না কোনোভাবে, যেখানেই যত সবুজ রক্ত সবটুকু শুষে খাবে। নিঃসাড় করে দিয়ে যাবে সব, সেগুন, শিমুল, শাল। আজ যাকে বলো বনভূমি, তাকে জনভূমি বলো কাল। নান্দি মুখর 10 দিগন্ত হারিয়ে ফেলেছে কে? মনে হয় এই জীবনে কোথাও কোনো প্রতিরোধ নেই। সেই মুহূর্তে কোথা থেকে এসে দিশাহীন প্রাঙ্গণে 25টি মেয়ে, 25টি গাছ জড়ালো আলিঙ্গনে। 25টি মেয়ে, 25টি গাছ বেঁধেছে আলিঙ্গনে। পরাদৃশ্যের মাঝখানে ওরা আশ্বাসে দিন গুনে। বাকুলে বাকুলে জড়িয়ে গিয়েছে 25 মেয়ের প্রাণ। শরীরের প্রতি রোমকূপে জাগে বেড়ে গোলামের গান। সামনে কেবল স্থির থেকে যায় রোদ্দুরে ঝকঝকে উত্তপ ফলা 25 কুড়াল। দূর থেকে দেখে লোকে, দূর থেকে দেখে লোকে, ও মেয়েরা যেন মেয়ে নয়, ওরা টুনটুনি বুলবুলি। মেয়ে হয়ে আজ দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাছগুলি। কবি শঙ্খ ঘোষের দ্বারাই এরকম একটি লেখা সম্ভব। আমরা খুব সাম্প্রতিককালে একটি সিনেমা পেয়েছিলাম কণ্ঠ বলে, যেখানেও এইরকম একটি
বেতারে যে কাজ করতো, তিনি একটি মেয়েকে মানে তার আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। এই গল্প থেকে জিনিসটার শুরু। তো আপনার জীবনেও তো নিশ্চয়ই এইরকম বহু ঘটনা আসে যে যারা মানে খুবই একটা একাকিত্ব বা একটা মানসিক অবসাদে ভুগছে, তারা নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু শোনবার জন্য বা কিছু একটা তার এটা শেয়ার করবার জন্য আসে, যেটা কিন্তু আজকের দিনে অন্য তার নিজের বাবা মা বা অন্যান্য বন্ধুর কাছে হয়তো বলতে পারছে না, কিন্তু নিজের নাম প্রকাশে অনিচ্ছুক হয়েও সে কিন্তু সেই কথাটা আজকে তার সহজভাবে বলতে পারে। এই মানে সুযোগ বা আপনার এসেছে কিনা জীবনে, সেটা নিয়ে একটু যদি ছোট্ট করে বলেন, এবং তারপরে আমরা পরবর্তী অনুষ্ঠানে উপস্থাপনায় যাব। আমাদের রেডিওর একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে অনেক কথা বলার ছিল, এবং এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা কিন্তু আসতেন, তারা তাদের অনেকেই নাম বলতেন না এবং তাদের খুব ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা আসতেন। আমার কাছে খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা এটা। এটা হতো অনুষ্ঠানটা রাত 12টা থেকে 3টে পর্যন্ত। তো একটি মেয়ে, তার নাম বলে না, তার একটা অদ্ভুত সমস্যা, মানে সমস্যাটা আপাতভাবে মনে হবে এটা কি সমস্যা, কিন্তু গভীরভাবে ভাবলে সেই মেয়েটি, তার বিয়ে ঠিক হয়েছে এবং সে নিজেই পছন্দ করেছে, নিজেই পছন্দ করে বিয়ে করছে। তার যেটা সমস্যা সেটা হচ্ছে তার একটি পোষা কুকুর রয়েছে, যে তার সর্বক্ষণের সঙ্গী। সেই কুকুরকে ছেড়ে সে কখনো থাকতে পারে না, সেই কুকুরটি তাকে ছেড়ে কখনো থাকতে পারে না। সেই মেয়েটি যে সমস্যায় পড়লো সেটা হচ্ছে তার শ্বশুর বাড়িতে তারা কিন্তু একেবারেই কুকুর পছন্দ করে না, অথচ এই মেয়েটির কুকুরটি প্রায় ওর পাশে শুয়ে ঘুমোয় রাতে বিছানায়। কিন্তু শ্বশুর বাড়ি, সেখানে কুকুরকে ঢুকতে দেওয়া তো দূরের কথা, তারা কুকুরকে একদম সহ্য করতেই পারে না, এবং তারা বলছেন যে কুকুরটিকে কিন্তু নিয়ে আসা সম্ভব নয়। এইবারে মেয়েটি সমস্যায় পড়েছে, সে জানতে চাইছে যে তার তাহলে কি করা উচিত, সে কি বিয়েটা আর করবে না। এইরকম একটা জায়গায় এইরকম প্রশ্ন একটি মেয়ে করেছিল, এবং তাকে তার মতন করে ইন্টারাকশন করে তাকে বলার চেষ্টা করেছিলাম। এটা একটা কিন্তু খুব কঠিন অভিজ্ঞতা। ওই সময়ে দাঁড়িয়ে অনেক রকম প্রশ্নের জন্য আমরা তৈরি থাকি, কিন্তু সত্যি এইরকম একটা সমস্যা, এর জন্য কিন্তু সেদিন তৈরি ছিলাম না। কিন্তু আমার মতন করে মেয়েটিকে বুঝিয়েছিলাম এবং মেয়েটি কিন্তু তারপর যথেষ্ট স্বস্তি পেয়েছিল এবং সে বলেছিল অনেক ধন্যবাদ। আমি জানি না তারপর তো তার সঙ্গে আর কখনো যোগাযোগ হয়নি, মেয়েটি কি সিদ্ধান্ত নিয়েছিল সেটা কিন্তু জানি না। এবার আমার পরের নির্বাচনে চলে যাব। কবিতার ক্ষেত্রে সুর, তাল, ছন্দ, এটা তো একটা বড় ব্যাপার। কবিতায় তাই কখনো কখনো এর সবটার প্রয়োগ হয়, সুর, তাল, ছন্দ। তো শঙ্খ ঘোষের কথা বলছিলাম, তারই একটি খুব জনপ্রিয় কবিতা, সেই কবিতাটি বলার চেষ্টা করি, বাবু মশাই। এবং এর একটা নির্দিষ্ট ফর্ম আছে বলার, যারা বলেন তারা জানেন। এবার এক একজন এক এক রকম ফর্মে বলে। শুরু করছি আমরা, বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই খাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দু চোখ বেয়ে।
অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, হেদি পেছি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না, যে ধূপ ধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। শরীখানায় কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই, সাহেব বাবু মশাই, সাহেব বাবু মশাই। বাহ, এই ছন্দের একটা অন্যরকম মাত্রা এনে দিল। তো আজকের দিনে যখন কবিতা পাঠ, সেই জন্য তাকে শিখতে গেলে তাকে স্ক্যানিংটাও শিখতে হয়, তাকে সুরের সঙ্গে বোধহয় আজকাল গলাকে প্র্যাকটিস করতে হয়, যেটা আগের দিনে এতটা বোধহয় ছিল না। আগের দিনে নাটকীয়তাটাই বোধহয় বেশি ছিল সেইভাবে। তো মানে একটা সময় ছিল যখন তো নাটকের থিয়েটারের মানুষরাই কিন্তু আলাদা করে আবৃত্তি করতেন, মানে শুধু আবৃত্তি করতেন এটা খুব কম ছিল, যারা থিয়েটার করতেন তারাই আবার তার সঙ্গে আবৃত্তি চর্চা করতেন, একটা সময় ছিল। তারপর তো শুধুমাত্র আবৃত্তি করেছেন এমন বহু মানুষ জনপ্রিয় হয়েছেন, কিংবদন্তি। আচ্ছা, এই যে ছন্দের কথা, এই যে একটা ছন্দের সঙ্গে সঙ্গে আমরাও তার সঙ্গে ভেসে ভেসে গেলাম। আজকে যদি হঠাৎ করে এই ছন্দের স্ক্যানিংটাকে আমরা চেঞ্জ করে দিই, তখন তো নিশ্চয়ই আমাদের সেই কবিতাটা সেই রকম ভাবে ভালো লাগবে না। তার কারণ বলছি, ধরুন একটা যখন আমরা একটা শ্লোক মন্ত্রের, তার উপরে একটা ছন্দের কথা লেখা থাকে, উষ্ণিক ছন্দ, গায়ত্রী ছন্দ, অনুষ্ঠুপ ছন্দ, ঠিক তার মানে সেটা সেই স্ক্যানিং এ পড়তে হবে। যদি সেটা না করা হয়, তখন সেটার কিন্তু তার শক্তিটা বা তার বীর্যটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে ধরুন যখন আমাদের মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ এলো, বা সত্যেন্দ্রনাথ দত্তের এক রকমের ছন্দ, এই যে ছন্দগুলো, এই ছন্দগুলোকে ভেবে চিনতে যদি না করা হয়, তাহলে সেটা নিশ্চয়ই সেই মাত্রায় পৌঁছে দিতে পারবে না, এরকমই আমার মনে হয়। একদম আমরা মানে আবৃত্তি শিল্পীকে ছন্দকে জানতে হবে, একদম প্রতি একদম ছন্দের গ্রামারটাকে মনে রাখলে আমার খুব জটিল মনে হবে। যে কোনো কবিতা পড়েই মনে হবে যেটা মাত্রাবৃত্ত না এটা অক্ষরবৃত্ত, তখন কবিতার রসের চেয়ে ছন্দ নিয়ে ভাবনাটা বেশি হয়ে যাবে। কিন্তু ছন্দটা জানা থাকলে যে কোনো কবিতা বলতে সুবিধে হবে। একদম। আমরা এরপরে কিসে যাব, সে কোন কবিতায় যাব? এরপরে যেটা একটু যে বিষয়টা ছোঁয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ভাষা তো বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা হয়। আমরা যে ভাষা বলি, যেটা বলা হয় যে পরিশীলিত ভাষা, এবং সেটা বলা হয় যে এটা নাকি শান্তিপুর অঞ্চলের ভাষা, অথচ বাংলা ভাষা তার তো বহু রূপ। আপনি যদি বাংলাদেশে যান, যারা দেখছেন তারা জানেন বাংলাদেশের এক একটা জায়গায় এক এক রকম বাংলা বলে। কোনো কোনো অঞ্চলে বাংলা আমরা বুঝতেই পারবো না, চট্টগ্রাম অঞ্চলে গেলে তারা কি বলছেন আমরা বুঝতেই পারবো না। আবার একেবারেই লোকায়ত, খুব অঞ্চল ভেদে একটা আঞ্চলিক ভাষা তৈরি হয়। আমার কাছে আমি বলি, বাংলাদেশের এক ছাত্রী, অনেকটা সিনিয়র, তিনি ক্লাস করেন, তিনি সিলেট অঞ্চলে থাকেন। তিনি যখন উচ্চারণ করেন, কথা বলেন, তখন দেখি যে তিনি যেভাবে বাংলা শব্দকে উচ্চারণ করছেন সেটা আমাদের সঙ্গে মিলছে না। অথচ উনি কিন্তু একটি কলেজে পড়ান, কলেজের অধ্যাপনা করেন, এবং তিনি একটা সংকোচে থাকেন। আমি তাকে একটা কথাই বলি, আপনি যে বাংলাটা বলছেন এটা কিন্তু আপনার অঞ্চলে কোনো অসুবিধে নেই, কিন্তু যখন আপনি আন্তর্জাতিকভাবে বা বাংলা বাচিক চর্চার ক্ষেত্রে বাংলা বলবেন, তখন কিন্তু আপনাকে ওই পরিভাষাটা, মানে যে বাংলাটা খুব পরিশীলিত বাংলা বলে ধরে নেওয়া হয়, সেটাই বলতে হবে। তো অঞ্চল ভেদে ভাষা বদলে যায়। একটু একটা কবিতা বলি যেখানে আমাদের চলিত বাংলা ভাষার সঙ্গে
আঞ্চলিক ভাষার একটা যোগ রয়েছে। কবি সুব্রতনাথ মুখোপাধ্যায়ের কবিতা সমকাল। জংলা আগাছা, ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে একখানা মুখ, আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা। ঠোঁট ঝুলে পড়েছে, ছাল ওঠা মাটির ওপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখ দিয়ে অবিরাম লালা ঝরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থুরথুরে। জংলা আগাছা, ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত, খালি হাতড়াচ্ছে হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। এখানে হয়তো এক চিলতে জমি ওর নিজের ছিল, ছোট্ট একটা বেগুন ক্ষেত একান্ত তার নিজের ছিল। ছেলে আনতো শুষ্নী শাক, মসুর ডাল, দুরন্ত স্বপ্নের কত না সৌভাগ্যের খাওয়া সব। কতদিন জোটে না শুষ্নী শাক, মসুর ডাল, সরসর সরসর করে লালা গড়াচ্ছে বুড়োটা। ছেলের বউটা তো এখনো এই ঘেউ বুড়োটাকে ছেড়ে যায়নি। নিজেরই একখানা টেনা জোটে না, তবু রোজ গুগলি তুলে এনে বুড়োটাকে খাওয়ায়। আজ সারাদিন বুড়োটা কি সব ভাবছিল যেন। পাতে গুগলির ঝোল ফেলে রেখে কেমন যেন চুপচাপ। হঠাৎ ওরই মাঝে বললে, ওই উসি দিন কথা বাবু মুরে লিয়ে গেল কেনে, এই গায়ে মোর পাড়া কেউরি বয়স হয়নি, এই জন্য। আচ্ছা উদাসী মোরা চাই ফেলতে বুঝলে, সেও বাইস আর দড়ির গায়ে সাঁটা। মুই দড়িতে টাইন মারার পর চিটা আকাশে সরফর করে উঠে গিয়া পথ পথ করে উঠতে লাগলো। ওটাই তো স্বাধীনতা নাকি? উদর্শী বলে, ওটাকে তো ওরা পতাকা বললে। পতাকা বুঝলে, তাহলে স্বাধীনতা কোনটা? থাকবার মধ্যে থাকলো পেলে খালি বাই, তাহলে ওটাই কি স্বাধীনতা নাকি? হাতড়াচ্ছে হাতড়াচ্ছে বুড়োটা কেবলই হাতড়াচ্ছে। ঘাস ওঠা জমি, কদিন আগে যেখানে স্বাধীনতার ৭০তম বর্ষ উদযাপন হয়ে গেছে, গাঁয়ের সবচেয়ে বয়সী বুড়ো হাতড়াচ্ছে। সারা আকাশ বাতাস পাথর খুদে খুদে স্বাধীনতার কঠিন মানে, তার দীর্ঘ জীবনের ঘাম আর লালা ঝরিয়ে পাহাড় আর বনরাজির মধ্যে ভেসে বেড়াচ্ছে কণ্ঠস্বর, কি পথ পথ করে যেটা উঠবে দেখলো, ওটা হয়তো স্বাধীনতা নাকি? তার শক্ত সুঠাম ছেলেটা, কালো যার নাম, সে থাকলে হয়তো এর সঠিক উত্তরটা পাওয়া যেত। এই ঘাস আর গোগলা বনের অন্ধকারে জেগে উঠছে কণ্ঠস্বর, কালো কালো রে ভুলে যা কিনে বাপ, স্বাধীনতা কোনটা? ভুলে যা কিনে বাপ, স্বাধীনতা কোনটা?
আঞ্চলিক ভাষার একটা আলাদা মাধুর্য আছে। আহ, সঞ্জয় যেখানে থাকে তার খুব হ্যাঁ। কাছে হচ্ছে সিলেট, মেঘালয়ের আচ্ছা। খুব কাছে হচ্ছে সিলেট। তো সেই জন্য শিলংয়ের যে বাঙালি তারা যে ভাষায় কথা বলে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাতে এত ভাষা মিশে গেছে যে অনেকটাই মনে হয় যেন অন্য কোনো ভাষায় তারা কথা বলছে। হ্যাঁ। চট্টগ্রামে গেলে এটা প্রায় হিব্রুর কাছাকাছি আমাদের মনে হয়। অত দূরেও হয়তো যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের এখানে পুরুলিয়া বা এই যে সাঁওতালদের মধ্যে যে ভাষা, সেটাও একটা কিন্তু একেবারে একটা অন্য ভাষা, কিন্তু সেটা বাংলাই বলছেন তারা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একজন একটা রিকোয়েস্ট করেছে যদি আপনার সম্ভব হয় হ্যাঁ। রবীন্দ্রনাথের বাঁশি। হ্যাঁ, বাঁশি। আচ্ছা। বাঁশি, এটা একটা রিকোয়েস্ট করেছেন একজন। আর হ্যাঁ। আমি আপনার কাছে একটু এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই বাচিক শিল্পের মধ্যে আবৃত্তির সঙ্গে সঙ্গে এখন একটা শ্রুতি নাটক খুব প্রচলিত হয়ে গেছে বহুদিন ধরে। ঠিক ঠিক। মানে যেটা আগে কখনোই এটা সম্ভব ছিল না, সম্পূর্ণটাই হ্যাঁ। গলার কাজে মানুষকে বোঝানো। তো হ্যাঁ। আমার মনে হয় আপনিও নিশ্চয়ই সেই কাজে যুক্ত আছেন। যদি কিছু কিছু ডায়লগ কিভাবে হয় সেটা যদি আমাদের একটু একটু দেখান। সংলাপে যাব আমি, বলছেন? বা ঠিক আছে। বা আপনি হ্যাঁ। পরে আপনার পরের যা ভেবেছেন সেটা করার পরেও হতে পারে। আচ্ছা, আমি ভাবছিলাম আচ্ছা। আমাদের হ্যাঁ বলুন। 1 মিনিট। হ্যাঁ। আমি যেহেতু আবৃত্তির সাথে একদম বাল্যকাল থেকে জড়িত ছিলাম, হ্যাঁ। অনেক হ্যাঁ। কাল ধরেই, তো সেই জন্য আবৃত্তি শুনলে আমার একটু অন্যরকম শিহরণ হয় এখনো পর্যন্ত। তো আমার একটা মানে আমার খুব প্রিয় ছিল কতগুলো। আমার নজরুলের যেমন বিদ্রোহী আমার একদম পেট ছিল একদম। তারপরে রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আর ভারত তীর্থ, আফ্রিকা ইত্যাদি। এনিওয়ে, সেটা অন্য কথা। আমি আপনার কাছে অনুরোধ করছিলাম দুটো জিনিসের। একটা হচ্ছে আহ, দু এক দু একটা যদি জীবনানন্দ দাশ করা যায়, জীবনানন্দ আচ্ছা তুই আচ্ছা। একটা, এটা একটা, আরেকটা স্পেসিফিক্যালি আরেকটা কবিতা, সেটা খুব পাওয়ারফুল কবিতা এক সময় ছিল আমাদের, মনে পড়ে গেল হঠাৎ, কেন জানি না মনে পড়লো, জ্যোতিরিন্দ্র মৈত্রের লাশ কাটা ঘর। আচ্ছা আচ্ছা। না, লাশ কাটা ঘর তো আহ, আহ, জীবনানন্দ দাশেরই। না, সেটা হচ্ছে 8 বছর আগে নাকি? না, তার সুবিধা হচ্ছে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। ঠিক ঠিক। হুম। আচ্ছা, আমি ওই ঠিক ওটা আছে। হচ্ছে যেটা ওই বিখ্যাত লাইন আছে না, হাওয়া বয় শন শন তারারা কাঁপে, হৃদয় হ্যাঁ কি হ্যাঁ, জং ভরা বুঝতে পূর্ণ পেরেছি কাঁপে, বুঝতে মনে পেরেছি। আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি এইটা একটু নেব। আচ্ছা, আমি তাহলে কাবরিদির সংলাপের কথা বলছেন, আমি একটু নাটকীয় সংলাপের ক্ষেত্রে যাই তাহলে। শিল্পী নাটক, কাজী নজরুল ইসলামের নাটক শিল্পী। আর আমি একটু ছড়া শোনাবার কথা ভাবছিলাম, সেটা একটু পরে শোনাই তাহলে। শিল্পী নাটক, এটি বলা হয় যে কাজী নজরুল ইসলাম তো প্রচুর নাটক লিখেননি, কিন্তু শিল্পী নাটক যারা সমালোচক, তারা শিল্পীতে তিনি যেভাবে সংলাপ তৈরি করেছেন, সেই সংলাপ দেখে বলেছেন তিনি যদি প্রচুর নাটক লিখতেন, নাটকেও ঝুঁকতেন অনেক বেশি, তাহলে ভীষণ সফল হতেন। তো এই নাটকের একটি চরিত্র, মূলত একটি চরিত্রের সংলাপ। বিষয় হচ্ছে যে এক শিল্পী, চিত্রকর তিনি, তার নাম সিরাজ, এবং তার স্ত্রী লাইলি, দুজনে দুজনকে ভালোবাসে, কিন্তু দুজনের কাছে ভালোবাসার স্বরূপ সেটা কিন্তু দুরকম। হুম। এবং লাইলি খুব অসুস্থ। সেই অসুস্থ অবস্থায় সে সিরাজকে একটি প্রশ্ন করে, এবং তার উত্তরে সিরাজ যে কথাগুলো বলে, যে সংলাপগুলো বলে, আমি সেগুলোকে আহ, গ্রন্থিত করেছি, করে সিরাজের সংলাপের জায়গায় চলে যাব। শুরু করছি। লাইলি সিরাজকে বলছে যে, তুমি শিল্পী, তুমি কেন আমাকে তোমার দুঃখের সাথী করে তোমার স্বাচ্ছন্দ্য জীবনকে এমন বোঝা করে তুললে? আমি জানি, আর তুমিও জানো, তুমিও শান্তি পাচ্ছ না, আমিও স্বস্তি পাচ্ছি না আমাদের এই টানাটানের জীবন নিয়ে।
চিত্রকর তখন বলছে, সব কথা কি সব সময় মানুষ বলতে পারে লাইলি? আচ্ছা, আমি কি শুধু শিল্পী? আমি কি সিরাজ নই? বিয়ে তোমায় করেছে মানুষ সিরাজ, শিল্পী সিরাজ নয়। তোমাকে আমাকে দ্বন্দ্ব কোনখানে জানো? তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দু চোখে দেখতে পারো না। অথচ আমি মানুষ সিরাজ যতটুকু, তার অনেক গুণ বেশি শিল্পী সিরাজ। জানো লাইলি, তোমাকে আমার ধ্যান লোকে পাই যখন তুমি থাকো আমার ধরাছোঁয়ার আড়ালে। তখন তুমি শুধু আমার অঙ্ক লক্ষ্মী নও, শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন। যে ফুলের মালা সন্ধ্যায় লাগে ভালো, নিশি শেষে তা যদি বাসি থাকে, তার জন্য অপরাধী তুমিও নও, আমিও নই। চির সুন্দরের তরে নিত্য নব তৃষা, মানুষের চিরকাল অপরাধ। এই তৃষা যার যত প্রবল, সে সুন্দরের তত বড় জ্ঞানী। মানুষের শৃঙ্খলিত সমাজে হয়তো সেই আবার তত বড় অপরাধী। মস্ত ভুল করেছি লাইলি, মস্ত ভুল করেছি। স্বর্গের সুন্দরকে ধুলার আবিলতায় নামিয়ে দূরে থেকে তুমি ভালোবেসেছিলে শিল্পীকে, কাছে এসে পেতে চাও সিরাজকে, মানুষকে। এইটাই নারীর ধর্ম। কিন্তু আমার তো উপায় নাই লাইলি, উপায় নাই। যাদের আমি একদিন আমার সকল হৃদয় মন দিয়ে চেয়েছি, আজ তারা সবাই আমার কাছে পুরাতন হয়ে উঠেছে। শিল্পী আমারই জয় হলো। মানুষ আমি বহুদিন হলো মরে গেছি। মানুষের সুখ দুঃখ হাসি কান্না কেন যেন আর আমায় বিচলিত করতে পারে না। শুধু মনে হয় প্রাণ ভরে সুন্দরকে দেখে যায়, রেখায় রেখায় রঙে রঙে তাকে অমর করে যায়। আমরা শিল্পীরাই তো চির নূতন করে রেখেছি, চির যৌবন দিয়েছি সুন্দরকে, আমাদের মনের নবীনতা দিয়ে, যৌবন দিয়ে। যখন মনে করি তুমি আমার কেউ নও, মনে হয় কোন লোকের যেন অপরিচিতা, তখন তুমি সুন্দর। যখন তোমায় পাই বাহুর বন্ধনে, বুকের পাশে, তখন তুমি নারী। প্রজাপতির পাখার রঙের মতো ছুলেই রং যায় মুছে। তুমি জানতে চেয়েছিলে না, আমি যদি মরে যাই তোমার দুঃখ হবে না, তুমি কাঁদবে না? না লাইলি, না। শয্যা পার্শ্বে বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি, তাকে ধরবো জ্ঞানের গোপন লোকে। আমার তুলির রেখায় রেখায় রঙে রঙে তোমায় দান করব চির বৈচিত্র্য, চির নবীনতা, চির যৌবন। মরলোকের বধূ আমার হবে অমর লোকের অপ্সরী। আমার গৃহলক্ষ্মী হবে নিখিল শিল্পীর বিশ্বলক্ষ্মী। বাহ, মুগ্ধ হলাম এটা শুনে। যেহেতু আমি শিশু শিক্ষার সঙ্গে যুক্ত, তাই ছড়া একটু আমাদের শোনার খুব ইচ্ছা আছে। কেননা মনে হয় যেন এটা একটু খুব অ্যাপারেন্টলি মিনিংলেস শব্দ দিয়ে একটা তৈরি, কিন্তু সেটা লেখা বোধহয় সব থেকে শক্ত, এরকম একটা কথা আমি শুনেছিলাম। তো যদি কিছু ছড়ার মতন কিছু যদি মিলবন্ধ কিছু শব্দ দিয়ে কিছু আমাদের শোনান আর কি। বেশ, আমি এটা খুব মজার ছড়া শোনাই। এটি আমার খুব ছোটবেলায় পড়া। মানে আপনারা অনেকেই জানেন যে তখন পশ্চিমবঙ্গ সরকার একটা বই বার করতেন, আলোর ফুলকি। তো এই আলোর ফুলকিতে আমি ছড়াটা পড়েছিলাম। লিখেছেন সুলতা সেনগুপ্ত। ছড়ার নাম কুন্ডু বাবুর গুন্ডা বেড়াল। তো এই মজার ছড়াটা আপনাদের শোনাই।
শুরু করছি আমরা। কুন্ডু বাবুর গুন্ডা বিড়াল। কুন্ডু বাবুর গুন্ডা বিড়াল করলে কারা চুরি? কলকাতাতে জন্মায়নি সেই বিড়ালের জুড়ি। মুখখানি গোল চাঁদের মতো, লেজটি মেটে মেটে, জমিনদারের চালে চালে বেড়ায় হেঁটে হেঁটে। পাড়ার লোকের হেঁসেল গুলো সব ছিল তার বকলে। গুন্ডা বিড়াল সন্ডা হুলো ডাকতো পাড়ার সকলে। ওর জন্যই নিত্যি হতো 500 কোটি রান্না। গুন্ডা হারা কুন্ডু মাসির থামছে না তাই কান্না। কুন্ডু বাবুর অঢেলে টাকা, কাবুল, ইরান, দিল্লি, ঢাকা, খবর ছাপে দুপুর রাতে কাগজগুলোর প্রথম পাতে। খবর দিলেন দিল্লি, ট্রেনে বা ট্রাকে, প্লেনে বা ডাকে পৌঁছয়নি দিল্লি। ঢাকা কহেন নিকুর খোঁজা, কাম কিছু নয় সরল সোজা। দিল্লি কি জাত, হিন্দু মোগল, এইখানেতেই মক্ষম গোল। ডাকতো সবাই কোন বা নামে, বাস আসিল কার মোকামে। হয়তো কিবা দুধ না গরু, অর হারমে কয়টা জরু। এসব খবর পাইলে সিধা বিড়াল খোঁজায় হয় সুবিধা। খবর শুধায় কাবুল, ইরান, গায়ে ছিল কোন রঙের পিরান। কুন্ডু বাবুর ঘরের কথা, বিড়াল বিনা নেই তো কথা। রিং রিং রিং, দেড়েল কষাই ফোন করে কন, কুন্ডু মশাই দিনকাল যা আর কি করুন, মুই করেছি বিড়াল হরণ। জ্যান্ত দিমু পাইলে টাকা, শান্ত দিবেন পুলিশে ডাকা। গরফা ফুলের গাদাল ধারে তবেন টাহা 5,000। দিল্লি পাবেন খোদার কসম, পয়সা না হয় একটাও কম। এরপরে কি, কুন্ডু বাড়ি চুলোয় আবার চাপলো হাড়ি। বসলো ভিয়েন, নামলো হাড়া, মিষ্টি খেলে বিভাগ পাড়া। গুন্ডা বলে ম্যাও ম্যাও ম্যাও, নাও কোলে নাও, নাও কোলে নাও। বেশ, এই এই কঠিন সময় এরকম মজার ছড়া শুনতেই আমাদের বড় ভালো লাগবে। হ্যাঁ, আরো যদি দু একটা শোনা যায় আপত্তি হবে না। তাহলে কি আরেকটা ছড়া বলবো? হ্যাঁ, আমি বাকি নিশ্চয়ই কবিতাটা বলবো, আর জীবনানন্দ দাসও বলার চেষ্টা করবো। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আরেকটা ছড়া বলে আমি যাই। এইটা একটু অন্যরকম ছড়া। খুব সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছেন আমাদের খুব প্রিয় কবি জয় গোস্বামী। তারই একটি ছড়া তিনি লিখছেন, এবং একজন কবি, মানে যদি এই ছড়াটা শোনার সময় তাকে ভাবা হয়, জয় গোস্বামীর চেহারা সবাই জানেন, যদি তাকে ভাবা যায় জয় গোস্বামীকে, তাহলে কিন্তু ছড়াটা আরেকটু আনন্দ দেবে। লিখছেন, অভিনয়ে এলেন জয় গোস্বামী। সন্দীপ রায় আমাকে দিলেন ত্রিলোকেশ্বর শঙ্কুর পাঠ। সন্দীপ রায় আমাকে দিলেন ত্রিলোকেশ্বর শঙ্কুর পাঠ। তাই শুনে আমি তবলা বাজিয়ে ফাটাই দরজা জানলা কপাট। অস্কার জয়ী স্পিলবার্গ ফোন করলেন, শোনেন মশাই, এতদিন পর ভেবে দেখলাম টিনটিন নিয়ে ছবি করা যায়। চিত্রনাট্য বানিয়ে ফেলেছি, আমার কিন্তু আপনাকে চাই। আমি বললাম, আমার বয়সে টিনটিন আর মানাবে না ভাই। তিনি বললেন, টিনটিন নয়, আপনি হবেন শ্রী ক্যালকুলাস। তাই শুনে আমি 3 তালি দিয়ে ফোটাই শিমুল, ফোটাই পলাশ। ইতিমধ্যেই দরজায় বেল, খুলতেই দেখি কি কাণ্ড! আরে মুম্বাই থেকে আমারই জন্য বিগ বি স্বয়ং এসেছিলেন নারী। কাবেরী বলল, কি সৌভাগ্য, আমি আপনার নিদারুণ ফ্যান। বিগ বি বলেন আমাকে দেখিয়ে,
এর সামনে যে কি লজ্জা দেখ, ইনি সিনেমায় এলে যে কি হতো, আমরা কি আর কলকে পেতাম? ইন্ডাস্ট্রিতে সকলেই জানি এনার সুপ্ত প্রতিভার দাম। প্রেমেন বাবুর গল্প নিয়েছে, একে ছাড়া আর করব কিভাবে? দাড়িটা কেবল কামিয়ে নিলেই ঘনাদা হিসেবে দারুণ মান। মৃণাল বাবুও ডেকে পাচ্ছে। এবার করছি কনফুসিয়াস, নাম ভূমিকায় তোমাকে ফিরেছি। মন খুশি আজ, মন খুশি আজ, হাতে এত ছবি, ডেট দিতে কবে? পুজো সংখ্যার লেখাও তো বাকি, লেখা টেখা ছেড়ে পাকাপাকি ভাবে ফিল্ম লাইনে চলে যাব নাকি? কি করা উচিত, কি করা উচিত বলে দাও দেখে অন্তর্যামী। সন্ধেবেলায় ট্রাম ডিপো মোড়, অটো ছুটে যায় রানীকুঠিয়া। প্রফুল্ল মনা পাগল একটি চট গায়ে দিয়ে রাস্তা পেরোয়, ট্রাম বাঁক নেয় পাতাল রেলের 3 গেট দিয়ে জনতা। জনতা জানে না কত কি অ্যাওয়ার্ড খুব শিগগিরই পেয়ে যাব আমি। অটোর লাইনে দাঁড়িয়ে ভাবে, উজ্জ্বল মুখে জয় গোস্বামী। সত্যি এ যুগের একজন অসাধারণ কবি, তার লেখনী অসম্ভব ভালো, শক্তিশালী। এখন তিনি করোনাতে আক্রান্ত, আমরা সকলে প্রার্থনা জানাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সেই জয় গোস্বামী কাছ থেকে আমাদের আরো বহু পাওয়া বাকি আছে, সেই জন্য আমাদের সকলে প্রার্থনা থাকবে তিনি যেন দ্রুত আরোগ্য প্রাপ্তি হন। তিনি কিন্তু হসপিটাল থেকে বাড়ি চলে এসেছেন, সুস্থ হয়ে বাড়ি চলে এসেছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের খবর। আচ্ছা, খুবই আনন্দের খবর তাহলে, নিশ্চয়ই। এরপরে আপনি আমি কি বাঁশি শোনাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রবীন্দ্রনাথের এক বন্ধু শুনতে চেয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। কেনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায়ে বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়, তারপরে ঘরে ফিরে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সেতু, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে বাইরেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের পুঁতি, মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে।
বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসহায়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্ত, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক দে, ছেঁড়া ছাতা রাজ ছত্র নিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে তলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। সত্যিকারের এইসব কবিতা একটা মাইলস্টোনের মতন হয়ে গেছে। আমরা সেই ছোট থেকে শুনে শুনে মানে হয়তো মুখস্থ বলতে না পারলে বলছেন, তখন সেগুলো আমরা মনন করতে পারছি। হ্যাঁ, সেই জন্য আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে বিবর্তনটা আবৃত্তি বলুন বা এই বাচিক শিল্পের যে বিবর্তনটা, সেটা কবে থেকে মোটামুটি শুরু হলো? আমরা পার্থ ঘোষ, গৌরী ঘোষ বা প্রদীপ বাবু এদেরকে যখন থেকে পেলাম, একটু আমরা নতুনত্বর ছোঁয়া আস্তে আস্তে পেতে শুরু করলাম। তাহলে তারও কি আগে আমরা পেয়েছি? আমি একটু যদি তার ইতিহাসটা যদি জানতে পারি। হ্যাঁ, মানে খুব একদম তাত্ত্বিক ইতিহাসে না গেলেও যেটা শ্রোতা হিসেবে বা ছোটবেলা থেকে আবৃত্তি শোনার জায়গা থেকে, ওই যে পার্থ ঘোষ, গৌরী ঘোষ, প্রদীপ ঘোষ প্রত্যেকে শ্রদ্ধেয় মানুষ। হ্যাঁ, এই নামগুলো বলার সঙ্গে সঙ্গে এরা কিন্তু আবৃত্তি শিল্পকে আলাদা করে নিয়ে এলেন আমাদের সামনে। ওই যে তার আগে একটা প্রজন্ম, বিকাশ রায় আবৃত্তি করছেন, বিকাশ রায় অভিনয় করছেন, বিকাশ রায় আবৃত্তি করছেন। যদিও পরবর্তী সময়ে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও পেয়েছি, কিন্তু তখন তো অভিনয়ের ধরনও বদলে গেছে। ফলে যখন যারা শুধুমাত্র আবৃত্তিকেই বেছে নিলেন, তখন কিন্তু ওই কথাটা ভাবতে শুরু করলেন যে কিভাবে তাকে একটা আলাদা স্বতন্ত্র মাধ্যম করা যায় বাচিক শিল্পের ক্ষেত্রে। ফলে আস্তে আস্তে একদম ধরুন দিন ক্ষণ বছর ধরে না এলেও আস্তে আস্তে এই বিবর্তনটা কিন্তু আমরা পেলাম উচ্চারণের মধ্যে দিয়ে বাচিক শিল্প চর্চার ক্ষেত্রে। যখন আবৃত্তি একদম আলাদা মাধ্যম হিসেবে উঠে, এবং একটা সময় আবৃত্তি ছিল অনেকটা অনুষ্ঠানের ফিলার, অর্থাৎ দুজন শিল্পী গান গাইবেন, হয়তো মাঝখানে কেউ একজন আবৃত্তি করবেন। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আবৃত্তি শুধুমাত্র আবৃত্তির জন্যই লোকে এসেছেন অনুষ্ঠানে। এই যে একটা শিল্প নিয়ে যখন ব্যাপক চর্চা হয়েছে, তখনই আস্তে আস্তে তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা, তার বিবর্তনটা চলছে। এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। কেননা আজকে দেখুন, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আবৃত্তি এবং শুধুমাত্র কবিতা পাঠের মাধ্যমে আজ আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর, প্রায় 1.25 ঘন্টার ওপর কিন্তু সময় কাটালাম। এটাও কিন্তু বড় কথা নয়। হ্যাঁ, তো এরপরে আমরা কি জীবনানন্দ দাশের কোনো কবিতা শুনতে পারবো আপনার কাছ থেকে? আমি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা একটু পড়ে শোনাই। বাংলার মুখ আমি দেখিয়াছি,
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের পড়ে আছে চুপ। ফণি বনসার ঝোপে সখী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। যেন একেবারে একটা সঙ্গীতের মতন, তার কবিতা যেন একদম পুরো মনে হয় যেন একটা সঙ্গীতের মতন আমাদের কাছে মুগ্ধ করে আর কি। পুরো প্রকৃতি যেন ধরা পড়ে। হ্যাঁ, একদম। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, একটা সময় এই কবিয়ালদের একটা লড়াইয়ের একটা গল্প ছিল, কলকাতা শহরে ছিল এবং সর্বত্র। তো এইটার এর সঙ্গেও কিন্তু একটা বাচিক শিল্প খুব ভালোভাবে জড়িয়ে আছে। সেইটা আস্তে আস্তে কেন অবলুপ্ত হয়ে গেল, বা কেন এখন আর সেইভাবে কবিয়ালদের খুঁজে পাওয়া যায় না, এটা একটুখানি যদি বলতে পারেন। হ্যাঁ, এই যে কবিয়াল প্রসঙ্গে একটু বলি, যে ওই যে বাবু মশাই যখন বলছিলাম, বাবু মশাই না কবিয়াল বা কবির লড়াইয়ের ওই ধরনটা আমি বলার চেষ্টা করি। তারা কিন্তু অনেকটা ওই রকম ভাবে সে ছিল, ওই যে বলেন আর কি। আর এই যে আসলে এরকম আমাদের লোকশিল্প, ধরুন আজকে যাত্রা শিল্পের কথাই আপনি বলেন, যাত্রা শিল্প, যাত্রার মতন একটা ব্যাপক শিল্প আর কি, সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেরকম ভাবে এই যে লোক সংস্কৃতি বা লোকশিল্পের অনেক কিছুই তো আমাদের রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে, আমাদের চর্চার অভাবে, আমাদের শ্রোতাদের কান বদলে গিয়েছে আজকের সময়ে দাঁড়িয়ে। শ্রোতারা না ওই আস্তে আস্তে যখন বিভিন্ন মাধ্যম চলে আসছে, যখন টেলিভিশন দেখছেন তারা, সেখানে ওই যে আমার কাছে খুব মনে হয় যে টেলিভিশন, প্রত্যেকের পজিটিভ নেগেটিভ দিক থাকে, দূরদর্শন চলে আসা বা এই মাধ্যমটা চলে আসা কিন্তু লোকশিল্পের অনেকটাই ক্ষতি করেছে। আস্তে আস্তে মানুষ বাইরে বেরিয়ে অনুষ্ঠান দেখা ভুলে গিয়েছে। আর সত্যি বলতে কি, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন গেছে, তখন কিন্তু সেই পরের জেনারেশন আর পুরোনো জেনারেশনের এই শিল্পগুলোকে তারা আঁকড়ে ধরেন, এগিয়ে নিয়ে যায়। যারা হাতে গোনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য সামান্য খানিকটা টিকে আছে, এর পরবর্তী সময় হয়তো একেবারেই থাকে। এখনো বহু মানুষ আছেন, কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে প্রবাহিত না হলে তো শিল্প এগোবে না, সেই সমস্যাটা বোধহয় তৈরি হয়। আরো একটা জিনিস বোধহয় আস্তে আস্তে, যেহেতু এটা টেকনোলজির উপরে আস্তে আস্তে নির্ভর হতে শুরু হয়েছে, সেই জন্য এই সূক্ষ্মতার দিকে যখন মানুষ যাচ্ছে, তখন কিন্তু এই যে শিল্পগুলো আস্তে আস্তে কিন্তু ওই জন্য যাত্রা বলুন, এই কবির লড়াই বলুন, এগুলো আস্তে আস্তে কিন্তু অবলুপ্ত পথে আর কি হাঁটছে আর কি। এটা একটা ঘটনা। আবার আরেকটা দিক দিয়ে আজকে এই বাচিক শিল্পটাকে নিয়ে মানুষ কিন্তু জীবিকা অর্জনের একটা পথ খুঁজে নিয়েছে। সেটা এই বেতার দূরদর্শনে সঞ্চালনার ক্ষেত্রে বলুন, কবিতা পাঠের ক্ষেত্রে বলুন, বা নিউজ রিডিং এর ক্ষেত্রেও বলুন, সব ক্ষেত্রেই কিন্তু এই কণ্ঠ প্রক্ষেপণের উপরেই তো নির্ভর করে সমস্ত জিনিসটা। তো আগামী দিনে এই শিল্পটা আপনার কি মনে হয় যে বেঁচে থাকবে বলে আপনার মনে হয়? সেটাই হচ্ছে কথা, মানে
সেটা কিসের মাধ্যমে বেঁচে থাকবে? হ্যাঁ, কিসের মাধ্যমে বেঁচে থাকবে বলতে, এই শিল্পটা বেঁচে থাকবে, কিন্তু কিভাবে বেঁচে থাকবে এখন যেটা কয়, যেহেতু প্রত্যেক চর্চার অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়ে গেছে, অনেক মাধ্যম তৈরি হয়ে গেছে, মঞ্চ, অসংখ্য চ্যানেল তৈরি হয়ে গেছে, এবং সেখানে বাচিক শিল্পে বিভিন্ন দিক নিয়ে চর্চা করছে। তার ফলে কি হয়, বহু মানুষ তাদের আকৃষ্ট হচ্ছেন, কিন্তু সত্যি সত্যি ঠিক মতন না শিখেই কিন্তু অনেকেই বসে পড়ছে। সেটা আবৃত্তির মঞ্চে বলুন, বা সেটা আজকে যদি সংবাদ পাঠ হয়, আজকে যদি সঞ্চালনা হয়, সব ক্ষেত্রেই কিছুটা শিখে, এটা তো খুব একটা শেখার নেই, আমি তো কথা বলতে পারি, ব্যাস আমি চলে গেলাম, বা আমার মধ্যে একটা ইমোশন আছে, আমি তো বোধহয় কবিতা বলতে পারবো, চলে গেলাম। কিন্তু ওই না শিখে না চর্চা করে যদি বহু মানুষ ক্রমশ ভিড়তে থাকেন, তাহলে কিন্তু শ্রোতারা কিন্তু ওই শিল্পের প্রতি শ্রদ্ধাশীল হবেন না। তাই প্রত্যেকে যারা চর্চায় আসছেন, তারা কিন্তু আমার মনে হয় প্রথম চাহিদা যেটা, সেটা তারা একটু শিখে আসুন, একটু চর্চা করে আসুন, তারপর যদি তারা সামনে আসেন, তাহলে পরে বোধহয় শিল্পটা তার একটা মাত্রা পাবে মানুষের কাছে, যে ঠিক এই জায়গাটা, যারা আপনারা যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন, যারা এই সঙ্গীতের ক্ষেত্রে আছেন, তারা বোধহয় শেষ বয়স পর্যন্ত এই চর্চার মধ্যে থাকেন, প্রতিদিনের অভ্যাসের মধ্যে থাকেন। এটা যদি সমস্ত শিল্পের ক্ষেত্রে থাকে, তাহলে পরে তো বোধহয় খুব মঙ্গলের দিক, মানে সবাই চর্চাটাকে খুব মন দিয়ে করুন, এটা বোধহয় খুব দরকার। না হলে বোধহয় হারাবে না, কিন্তু তার মাত্রাটা ঠিক মতন তৈরি হবে, এটা মনে হয়। মানে আমাদের জীবনের প্রতিটি চর্চা বলুন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা সাধনার দরকার আছে। সেটাকে রান্না করতে গেলেও সেই সাধনাটার দরকার আছে, আবার ঘরকন্যা করতে গেলেও সেই সাধনার দরকার আছে, একটা সঙ্গীত শিল্পের জন্য দরকার আছে, একটা বাচিক শিল্পের জন্য দরকার আছে। আপনার এই কথা থেকে একটা কথা বলি, আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বিদুষী সুরঞ্জনা বসু এসেছিলেন অতিথি হয়ে, তো তিনি আমাকে ছোট্ট একটা কথা বলেছিলেন, যে তার গুরু তাকে বলতেন যে সাধনা নয় সোসাইটি, যে কোনো একটা তোমাকে বেছে নিতে, হয় তুমি সাধনা করো, নয় ওই বন্ধু বান্ধব ইত্যাদি নিয়ে আড্ডা দিয়ে সমস্ত রকম নিয়ে থাকো, আর যে কোনো একটা বেছে নিতে হবে। সাধনা বেছে নিতে পারলেই কিন্তু তুমি ঠিক জায়গায় পৌঁছো। ঠিক ঠিক, আমার খুব মনে লেগেছিল কথাটা। নিশ্চয়ই। আচ্ছা, আমরা শেষের দিকে যাব, কি একদম কি শেষে যাই। হ্যাঁ, কি কি আরো দু একটা আমরা শুনতেই পারি। আপনি এরপরে কি কোন দিকে আমরা যাব সেটা? এরপরে কোন কবিতার দিকে যাই? আমি গতকাল আমরা পেরিয়ে এসেছি মল্লিকা সেনগুপ্তের প্রয়াণ দিবস। মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা আছে বর্ণমালা, আমি সেই কবিতাটা একটু শোনাই। আসলে দেখবেন খবরের কাগজ খুললে এরকম প্রচুর ঘটনা উঠে আসে, যে একটি মেয়ে যার বিয়ের ঠিক হয়েছে, কিন্তু সেই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গেছে, থানায় চলে গেছে, সে বিয়ে করবে না। তখন পুলিশ তার বাড়িতে গেছে, তাকে উদ্ধার করেছে। আসলে কবিতা তো বহু ক্ষেত্রে এই আমাদের চারপাশের ঘটনা থেকে উঠে আসে। মল্লিকা সেনগুপ্তের কবিতা, মল্লিকা সেনগুপ্ত লিখছেন বর্ণমালা, শোনাই আপনাদের। মাথায় কলসি নিয়ে যে মেয়েটি মাইল পেরোয়, একটু জলের জন্য প্রতিদিন লম্বা পায়ে হেঁটে বাংলার টিচার হবে একদিন, বড় ইচ্ছে ছিল ক্লাস 5-এর বেশি বর্ণমালা এগোতে পারে, যেখানে কচুরিপানা বেদনায় গভীর বেগুনি, সেই নিরিবিলি থেকে বহু দূর ছিল হাই স্কুল। পথের বিপদ ছিল শালবন, বলগা ছাড়া ট্রাক, মাঝে মাঝে টুক করে গেলে নেয় স্কুল বালিকাকে। তাদের ভয়ে বাবা বিয়ে চান, পড়াতে চান না, কিন্তু সেই জেদি মেয়ে কোঁত করেছে, করবে না বিয়ে। বাড়ির লোকেরা তাকে ধরে বেঁধে পেড়িতে বসালে সে ছুটে পালিয়ে যায় তেপান্তরে, রূপকথা দেশে। সে ছুটে আশ্রয় নেয় গ্রাম শেষে লোকাল থানায়। আমাকে বাঁচাও কাকু, আমি চাই হাই স্কুলে যেতে, আমার মায়ের মতো রান্নাঘর জীবনে চাই না। মেয়েটির মুখে জলে বর্ণমালা হাজার বার। আর
দুটো কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করি, আর দুটি লেখা দিয়ে অনুষ্ঠান শেষ করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, একটি কবিতা, এটা আমার খুব পছন্দের কবিতা, লিখছেন তারাপদ রায়, আমাদের খুব প্রিয় সাহিত্যিক তারাপদ রায়। মানে আমরা ডার্ক কমেডি বলি, ব্ল্যাক কমেডি বলি, ব্ল্যাক হিউমার বলি, মানে কিভাবে একটা ঘটনাকে তিনি অন্য রূপ দিতে পারে। আমরা মানুষরা ভূতেদের নিয়ে প্রচুর চর্চা করি, আমাদের সম্পর্কে ভূতেদের কি ভাবনা, এই নিয়ে তার লেখা ভূত ও মানুষ। জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো? তুমি মানো যে মানুষ আছে? দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতি, প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল, এদিক ওদিক দেখে তারপর বলল, এই ভর সন্ধ্যাবেলা এসব কি কথা? প্রথম ভূত এবার বলল, তাহলে তুমি মানুষ মানো, মানুষ ভয় করো, বিশ্বাস করো যে মানুষ আছে। দ্বিতীয় ভূত কবুল করলো, বিশ্বাস না করে উপায় কি? এই তো আজকেই দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো, সভা করলো, দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে, কাজ করছে, কাজ খুঁজছে, হাসছে, কাঁদছে, ভালোবাসছে, ঝগড়া করছে। দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করল, কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ? ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছো? ওদের ভিতরে মানুষের আত্মা, মানুষের বিবেক, মানুষের মন আছে কিনা? দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল, তত কাছে যায়নি, অতটা সাহস হয়নি। প্রথম ভূত এবার মোক্ষম কথাটা বলল, তাহলে পুরোটা না জেনে আর কখনো বলতে যাবে না যে মানুষ আছে, মানুষ দেখেছে। বাহ, একটা কত বড়, ক্লাইম্যাক্সের কথা, খুব কত বড় সুন্দর। স্যাটার! হ্যাঁ, একদম। হ্যাঁ, আমরা ইদানিং কালে একটা সিনেমা যেটা মানে খুবই জনপ্রিয় হয়েছিল এবং তা বহুবার আমরা দেখতে পছন্দ করতাম, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ বলে একটি সিনেমা। যে সিনেমাটা ইদানিং কালের মধ্যে মানে অনেক সিনেমার মধ্যে একটা জিনিস যা দেখলে বেশ আবার দেখবার জন্য একটা ইচ্ছা জাগে বা একটা আনন্দ হয় দেখার পরে। তো যাক, আপনার এই কবিতাটা খুবই ভালো লাগলো। এবার আমরা শেষ হ্যাঁ, তার আগে আমি আরো একবার ঋতুছন্দ এবং এসএনডি ফাউন্ডেশনকে আমার আন্তরিক ধন্যবাদ, কাবেরীদি, সঞ্জয় দা এবং যারা দেখছেন তাদের সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আর আমার সঙ্গে আছে এই গোটা সন্ধে জুড়ে আবহ তৈরি করলো ঈশান রায়। ঈশানের জন্য অনেক ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। এই কবিতাটা ঠিক আজকের সময় দাঁড়িয়ে লেখা, মানে করোনা কালে লেখা। যখন গত বছর লকডাউন শুরু হয়, করোনার মতো একটি অসুখ আমাদের আক্রমণ করে, তখন মনে হয়েছিল যে আমরা বোধহয় আর বাঁচব না। এবং এখনো যেরকম ট্রেন্ড, তাতে প্রতি মুহূর্তেই আমরা বয়ে আছি যে আর কতদিন আছি আমরা। সেখানে দাঁড়িয়ে যদি মনে হয় সত্যি আমরা এই পর্বটা পেরিয়ে যাই, তাহলে তো আমাদের কাছে একটা নতুন জন্ম, পুনর্জন্ম, আমরা কি তেমনটাই থাকবো নাকি বদলাতে পারি নিজেদের? কবি অমিত চক্রবর্তীর কবিতা অবতার, এটাই আজকের শেষ নিবেদন।
চারিদিকে ম ম করছে মৃত্যু। তার মধ্যে ধরো আজ তোমার পুনর্জন্ম, তুমি জাতিস্ব পূর্বজন্মের ভুলগুলো সংক্রামে এসেছো। এবার খুব দ্রুত সব শিখে বড় হয়ে যেতে হবে। এবার তুমি গাছকে একটু বেশি আদর করবে, স্নান করে আনন্দ পাবে সমবেত ঝর্ণায়। অন্যের হাসি দেখে তুমি আনন্দ পাবে, কান্না দেখলে কাঁধে হাত পাশে দাঁড়াবে। ভালোবাসা বলতে ছলনা বুঝবে না, ঘৃণ্যকে আলিঙ্গনের স্পৃহা হবে না স্বার্থ সিদ্ধিতে। এবার তুমি নিজের মধ্যে বিশ্ব দেখতে পাবে, বিশ্বের আয়নায় নিজেকে। এই মম মৃত্যুর মধ্যে আমি তাই পৃথিবীর মানুষের পুনর্জন্ম দেখি। সেই তো জীবিতেশ্বর নিজে, তার তো প্রলম্ব সেই। কেউ কি আর ব্যায়াম ছাড়া নিজের পায়ে মাথা ঠেকায়, প্রণাম করে? ভেবে দেখো, এই নতুন জন্মে তোমায় অস্ত্র বানাতে হবে না, তোমায় ফুল ছিঁড়তে হবে না। নিরাভরণ সত্যে পথ হাঁটলেই তুমি আরো একটা পুনর্জন্ম পেতে পারো। এসো, উদযাপনের প্রস্তুতি নিই। কানে কানে বলি, শুভ পুনর্জন্ম নবাবতার। পারবে পারবে এই অবতার হতে, নাকি মৃত যাপন এই জীবনের পুরনো অভ্যাস গুলো আঁকড়ে কাটিয়ে দেবে সমূহ ধ্বংসের যাত্রায়? এই পাড়াটাই এখন আমাদের কাম, এই মুহূর্তে দাঁড়িয়ে সবার কাম। একদম এই মানসিক শক্তি এখন অর্জন আমরা দিনে দিনে করছি, প্রতি মুহূর্তে করছি। আশা করি এবং আমাদের এই নতুন করে বাঁচতেও শেখাচ্ছে। কিন্তু তার আগে আমরা তো অন্যভাবে ভাবতাম। এই আজকে বাধ্য হয়ে যে ঘরবন্দি হয়েছি, তাতে আমাদের মধ্যে কিন্তু অনেক অন্তর্মুখী ভাবও আসছে, অনেক কিছু বোঝাও আমাদের হচ্ছে। তবে আজ এই 1.5 ঘন্টার ওপর আপনার এই কণ্ঠের মডুলেশন দিয়ে এতক্ষণ মানুষকে যে ধরে রাখা, তার জন্য সত্যি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আপনি আমাদের ছোট ভাইয়ের মতন এবং আমাদের নিজেদের পরিবার বলে মনে করি, সেজন্য ধন্যবাদ ভাবে নিশ্চয়ই দেব। কিন্তু তবু এই যে এতক্ষণ সময় যে আনন্দ দেওয়া এই পরিস্থিতিতে, সেটার জন্য সত্যি একটা ধন্যবাদ প্রাপ্ত। এবং পর্দার আড়ালে যাকে আমরা দেখতে পেলাম না, আবহ সৃষ্টি করলেন যিনি, সে ঈশান, তাকেও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা না হলে মাত্রা, এই কবিতার মাত্রাটা ওই জায়গায় উঠতো না বা পৌঁছতে পারতো না। আর আমি দর্শক বন্ধুদের আগামী দিনের কথাটা একটুখানি জানিয়ে রাখি। আমরা প্রতিদিন রবিবারই মিলিত হই। আজকে তাপস বাবুর একটু সুবিধার জন্য আমরা শনিবার মিলিত হয়েছি। আগামী রবিবার 6ই জুন আমাদের যে অনুষ্ঠান আছে তার নাম হচ্ছে পলিটিক্স ইন ইসলাম, ইসলামের রাজনীতি। যিনি বলবেন তাকে আপনারা আগেও শুনেছেন, ডক্টর শামীম আহমেদ বলে, বেলুর বিদ্যামন্দির কলেজের দর্শন বিভাগের অধ্যাপক। এবং শামীম ভাই অসাধারণ মহাভারতের একজন পণ্ডিত মানুষ। আমাদের এখানে মহাভারতের নারীদের ভূমিকা নিয়ে উনি দুবার তার বক্তব্য রেখেছেন এবং পরবর্তীকালে হয়তো আরো মহাভারত নিয়ে আমাদের চর্চা শোনাবেন তার। কিন্তু আমি তার কাছে একটা আবদার জানিয়েছিলাম, অনুরোধ জানিয়েছিলাম যে আমরা এই কোরআন বা ইসলামের বহু জিনিসই আমরা কিন্তু জানি না, আমাদের জানার সেই সুযোগ হয়ে ওঠেনি। তো সেই জন্য উনি নিজের থেকে এই বিষয় চয়ন করেছেন।
ইসলামের রাজনীতি, পলিটিক্স ইন ইসলাম, বলবেন ডক্টর শামীম আহমেদ, আগামী 6 জুন সন্ধ্যা 8টায়। আপনারা সবাই যুক্ত থাকবেন। আর তাপস বাবুকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। বিতচ্ছন্দের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সঞ্জয়, কিছু বলার আছে? আমার নিজের একসময় প্যাশন ছিল কবিতা, বিশেষ করে আবৃত্তি, স্কুল জীবনের প্রথম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অবধি। তো আমার সেই প্যাশনটাকে তাপস আবার জাগিয়ে তুললেন অনেকদিন পরে। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম। তারপরে মানে ভয়েস মডিউলেশন, তারপরে বিভিন্ন বিভিন্ন রকম, শুধু আঙ্গিক নয়, বিভিন্ন বিষয়েও উনি অবতারণা করেছেন। সত্যি কৃতজ্ঞ। মানে কত রকম সেই কৃতজ্ঞ বলবেন না। কুন্ডুবাবুর গুন্ডা বিড়াল থেকে আরম্ভ করে মানে তারপরে দুর্গাপুজোর আবহ, পূর্ববঙ্গের আঞ্চলিক ভাষা। আমি যখন কাবেরী যেমন বলছিল, আমি যে থাকি শিলং এবং শিলচরে যারা বাঙালি, তাদের সিলইটা ভাষা আর কি, সিলইট্টা বলে, এটা সিলইট্টা তাদের ভাষা কিন্তু আমাদের কলকাতা ভাষা থেকে অনেক আলাদা। তো এই সব নানান কিছু চলে আসছিল আমার কাছে। তা সব মিলিয়ে একটা খুবই খুবই আনন্দদায়ক, মনজ্ঞ একটা সন্ধ্যা কাটলো। আপনার কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই সময়ের যে একটা দুর্বিষহ বা একাকিত্ব এবং একটা হতাশা নিরাশার পরিবেশ, তার মধ্যে আপনি অনেক ঝলক এনে দিলেন আজকে আমাদের। প্রাণের ঝলক, হাসির ঝলক, আনন্দের ঝলক আমরা কিছুক্ষণ আপনার থেকে পেলাম। যেখান থেকে আপনি শুরু করেছিলেন, সেই উপনিষদের রবীন্দ্রনাথের আসত মা সদ্গময়ের বাংলা অনুবাদ, সেখান থেকে আপনি শুরু করেছিলেন। সেখান থেকে এসে আমরা যেখানে শেষ করলাম, সে আমরা ঝঙ্গ ঘোষকে পেলাম, জয় গোস্বামীকে পেলাম, জীবনানন্দকে পেলাম, নজরুলকে পেলাম। একটা সর্বাঙ্গীন সুন্দর সন্ধ্যা আমাদের কাটলো। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা রাখবো ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আবার সবাই সুস্থ সুন্দর মানে পৃথিবীকে পাবো, এবং আবার আমরা মঞ্চে তাপস বাবুকে আমরা চাইবো এবং পাবো, সেই আশা রেখে আজকে শেষ করছি। শুভরাত্রি।